দীর্ঘ ৮ বছর পর উৎসবের সাথে দেখা। বাজারে এসেছিলাম সবজি মাছ কিনতে। হঠাৎ কে যেন কাঁধে হাত রাখলো। পেছন ফিরে তাকাতেই চমকে উঠলাম। এ যে উৎস, যে কিনা একসময় আমার নিত্যদিনের সঙ্গী ছিল, যার সাথে একদিন কথা না হলে যেন দম বন্ধ হয়ে যেত। আজ ৮টা বছর পর ওকে দেখে চমকে গেছি। খানিকটা কাঁপছে আমার কণ্ঠস্বর। তু তু তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে এতদিন পর? কী মনে করে? কেমন আছো? এতগুলো প্রশ্ন একসাথে কোনটার উত্তর দেব? ও সরি, না ঠিক আছে। বাজার করা হয়েছে? তাহলে ব্যাগটা দাও, চলো হাঁটি। না না, আমার ব্যাগ আমি নিজেই নিতে পারবো। ও অভ্যেস আমার আছে। তো বলো, এতদিন পর হঠাৎ কী মনে করে? জানলে কি করে আমি এখানে? তোমার বাসায় গিয়েছিলাম, আম্মুর কাছে শুনলাম তুমি এখানে, তাই তোমাকে এগুতে চলে এলাম। আম্মু? বাহ, আম্মুর রাগটা ভোলনি তাহলে? কিছু কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না। ও আচ্ছা। কুহু? হুম। আবার কি আমরা এক হতে পারি না? পারি না আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করতে? কি? আমি বিবাহিতা, তুমি বিবাহিত? কিভাবে এসব কথা বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? তাছাড়া আমাদের মাঝে আর অবশিষ্ট বাকি আছে কি? তুমি এখন আমার প্রাক্তন ছাড়া আর কিছু নও। মনে আছে তোমার ৮ বছর আগে সেই দিনটার কথা? যেই দিনটা ছিল আমাদের ভালোবাসার শেষ দিন। উৎস, এই উৎস, কি হয়েছে? এমন মুখ ভার করে বসে আছো কেন? আর এত জরুরি খবর, এখনই দেখা করতে হবে, কি হয়েছে শুনি? এই যে মিস্টার, চুপ করে আছেন কেন? কুহু? হুম। যদি বলি আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না? যদি বলি আমি তোমাকে বিয়ে করতে পারবো না? যদি বলি ভুলে যাও আমায়, কি বলবে তুমি আমাকে? বলবো ফাজলামের একটা লিমিট আছে। এসব বলে আমার জানটা নিয়ে নিতে চাও নাকি? হুম। আমি ফাজলামও করছি না কুহু, আমি সত্যি বলছি। ভুলে যাও আমাকে। হা হা হা, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কুহু, আই অ্যাম সিরিয়াস। তুমি এইভাবে বলছো কেন? কি হয়েছে তোমার উৎস? কি হয়েছে তোমার? আমি জাস্ট মুক্তি চাই তোমার থেকে, মুক্তি। প্লিজ, দেবে আমায় মুক্তি? আমি কি কোনো ভুল করেছি উৎস? প্লিজ বলো না, আমার কোনো ভুল হয়েছে? আমি শুধরে নেব। আমি বেশি কথা বলি তাই তো? আর বলবো না জান। তুমি যেভাবে বলবে ঠিক সেইভাবেই চলবো। কুহু, আমি এসব কিচ্ছু চাই না। আমি জাস্ট তোমার থেকে মুক্তি চাই, মুক্তি। তাহলে তুমি খুশি? হ্যাঁ, খুব খুশি। ভালো থাকবে আমাকে ছাড়া? আমি কি তোমার সাথে ভালো আছি? ও, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। হ্যাঁ, সব মনে আছে আমার। সেদিন তুমি আমার সুখের জন্য আমার কথা মতো আমাকে মুক্ত করে দিয়েছিলে। তাহলে আজ কেন এসব আজব অদ্ভুত কথাবার্তা বলছো? যেখানে এখন আমরা দুইজন দুই শহরের বাসিন্দা। ওই তো বাসায় এসেই গেছি। চলো নাস্তা দেই, খেয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আর প্লিজ বউ সন্তান নিয়ে সুখে থাকো। দয়া করে আজকের পর আমার সাথে আর দেখা করতে এসো না। আমি কোনো মেয়ের সংসার ভাঙতে চাই না, বা কোনো মেয়ের মনে আঘাত দিতেও চাই না। কথাগুলো বলতে বলতে গেট দিয়ে বাসার ভেতরে ঢুকতেই ৪ কি ৫ বছরের একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আর আমার হাত থেকে বাজারের ব্যাগটা পড়ে যায়। আমি মেয়েটার ২ কাঁধে হাত রেখে বলি, কে তুমি মা? আমি আর উৎস একসময় কল্পনা করতাম আমাদের একটা মেয়ে হবে। মেয়েটাকে আমরা নিজেদের মন মতো করে সাজাবো। ওর চুল বড় রাখবো ছোট থেকেই। তারপর দুটো ঝুঁটি বেঁধে দেব। সারা বাড়ি ওই দুটি ঝুঁটি নিয়ে দৌড়ে বেড়াবে। আমার আর উৎসের সম্পর্কটা ছিল খুবই অমায়িক। আমাদের কোনো দিনই বিচ্ছেদ ঘটবে স্বপ্নেও ভাবিনি। যেখানে ও আমার আম্মুকে নিজের মায়ের মতো দেখত। প্রায় দিনই আসতো আমার আম্মুর সাথে দেখা করতে। আমি বাসায় থাকি বা না থাকি, কখনো কখনো দেখা যেত আমি কলেজে। অথচ সে আমার আম্মুর সাথে দেখা করে আবার চলেও গেছে। রিলেশনের সময় একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলল, কুহু, আমি আম্মুর সাথে দেখা করতে চাই। আমি ওকে বললাম, কার আম্মু? উৎস রেগে গিয়ে বলল, তোমার আম্মু বুঝি আমার আম্মু না? আমি অবাক হয়ে গেলাম। কিভাবে একটা ছেলে আমার আম্মুকে নিজের আম্মু করে ফেললো। আমি ওকে বললাম, তুমি যে আম্মুর সাথে দেখা করতে চাও, আমি আম্মুকে কি পরিচয় দেব তোমার? ও আমাকে সোজাসুজি বলল, কেন? আমি যা হই তোমার তাই বলবে? আম্মুকে বলবো? তাহলে আবার কি? তুমি এসে বলো যা বলার, আমি কিচ্ছু বলতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, আমিই বলবো। তাহলে কালই আসছি আমি আম্মুর সাথে দেখা করতে। আচ্ছা, আমি তাহলে বাসায় বলে রাখবো আমার এক ফ্রেন্ড আসবে বাসায়, কেমন? আচ্ছা, পরের দিন সকালে আমি আম্মুকে বললাম, আম্মু, আজ না আমার এক বন্ধু আসবে তোমার সাথে দেখা করতে। তোর বন্ধু? তোর সব বান্ধবীদেরই তো আমি চিনি, কে আসবে? আরে আম্মু, বান্ধবী না, ও আমার বন্ধু। শুধুই বন্ধু? আম্মু, তুমিও না? সেদিন আম্মু অনেক রকম রান্না করেন, আমি তো রান্নার আইটেমগুলো দেখেই অবাক। এত কিছু রান্না হয়েছে আজ। আম্মু, আজ এত কিছু রান্না করলে যে? আমার মেয়ের একমাত্র বন্ধু আসবে তাই আর কি। আমি মাথা নিচু করে মাথা চুলকাতে চুলকাতে চলে আসলাম আমার রুমে। তারপর আম্মুর একটা শাড়ি নিয়ে পরে ফেললাম। একটু পরেই উৎস আসবে। আজ প্রথমবারের মতো আসবে ও আমাদের বাসায়। দুপুরের দিকে উৎস এসে হাজির। আমি গিয়ে দরজা খুললাম। উৎস এসেই আমাকে জিজ্ঞেস করলো, আম্মু কোথায়? আমার আম্মু পেছন থেকে এসে এই আম্মু ডাক শুনেই ফিদা। একদম ইমোশনাল হয়ে গেছেন। এই প্রথম তিনি নিজের মেয়ে ছাড়া অন্য কারো মুখে আম্মু ডাক শুনলেন। আম্মু এসে বললেন, এই যে আমি বাবা। বাহ, প্রথম মিটেই বাবা, ভালোই তো। তারপর আম্মু উৎসকে রুমে নিয়ে বসতে দিলেন। বাসায় আমি আর আম্মু ছাড়া আর কেউ নেই, বাবা মারা গেছেন অনেক দিন আগেই। এখন আম্মুই আমার পৃথিবী, আর আমি আম্মুর পৃথিবী। উৎস আম্মুর সাথে কথা বলতে চাইলো। আম্মু বলল, কথা অনেক হবে বাবা, তবে খাওয়া দাওয়ার পর। আম্মু উৎসকে খেতে দিল, আমিও খেতে বসলাম। আম্মুর একমাত্র সন্তান বলে অনেক আহ্লাদি আমি। আম্মু না খাইয়ে দিলে খাই না বললেই চলে। আম্মু উৎসকে খাবার পেড়ে দিয়ে আমার জন্য এক প্লেটে খাবার নিয়ে বললেন, জানো বাবা, ও আমার হাতে ছাড়া খায় না। নিজে হাত দিয়ে কয়বার যে খেয়েছে মনেও হয়তো নেই ওর। এই বলে আমার মুখে লোকমা তুলে দিলেন আম্মু। উৎস এবার বলে উঠল, আমিও যদি বলি আজ থেকে আমি যখনই আসবো আমাকে খাইয়ে দিতে হবে, দেবেন আম্মু? বাবাকে হারিয়ে আম্মু একদম কেমন যেন হয়ে গেছে। এখন অল্প মায়াতেই আবেগী হয়ে যায়। আম্মুর চোখে জল নিয়ে বললেন, হ্যাঁ বাবা, দেব। তারপর আম্মু আমাদের দুজনকেই খাবার খাইয়ে দেন নিজ হাতে। খাওয়া দাওয়া শেষে আম্মু বললেন, বাবা মরা মেয়ে আমার, অনেক আদরের মেয়ে আমার, ওকে আমি কোনোদিন একটা আঁচড়ও পেতে দেইনি বাবা। উৎস আমার আম্মুর মুখের কথা কেড়ে নিয়ে বললেন, আম্মু, আমিও কখনো ওর গায়ে আঁচড় লাগতে দেব না। আমি ওকে খুবই ভালো রাখবো, খুব ভালোবাসি যে ওকে। আর সেদিন উৎসের কথা শুনেই আম্মু স্বস্তির নিঃশ্বাস নেয় যে আম্মুর পরে কেউ একজন আমাকে আগলে রাখবে। আর যেদিন উৎস আমাকে ছেড়ে যায় সেদিন আমার চেয়ে আমার আম্মুই বেশি কষ্ট পায়। দিন রাত কান্না করতো আম্মু, নিজের সন্তানের মতো যে দেখতো আম্মু উৎসকে। আমি নিজের কষ্টগুলোকে বুকেই চেপে রেখে বোঝাতাম আম্মুকে, তুমি কেন এমন করছো? আম্মু বলতেন, আমি যে ওকে সন্তানের দরজা দিয়েছিলাম রে মা। অনেক কষ্টে আম্মুকে প্রায় 1.5 বছর পর উৎসকে ভুলিয়েছি। যদিও ভুলে যায়নি, তবে আমার সামনে নাম নিত না তেমন। কিন্তু আজ আবার কেন এই উৎস এলো? আম্মুর আগের আঘাত কাঁচা হয়ে যাবে না তো আবার? ভাবনার সাগরে ভেসে গিয়েছিলাম, বাস্তবতায় ফিরে এলাম মেয়েটার আওয়াজে। আমার নাম গুঞ্জন। ও, কিন্তু এই নাম তো উৎস বলেছিল আমাদের মেয়ে হলে আমাদের মেয়ের নাম রাখবে। তাহলে কি গুঞ্জন উৎসের মেয়ে? আমি উৎসের দিকে ফিরে তাকিয়ে বললাম, ও তোমার মেয়ে? উৎস মাথাটা নিচু করে বলল, হ্যাঁ। খুব সুন্দর হয়েছে তোমার মেয়ে। ওর মায়ের মতো হয়েছে বুঝি? তোমার সাথে তো কোনো মিলই খুঁজে পাচ্ছি না। তবে তোমার মতো যেন কেউই না হয়। তোমার যে গুণ তা যেন আমার শত্রুও কখনো না পায়। আম্মু বেরিয়ে আসলো। কিরে, এসে গেছিস? হ্যাঁ আম্মু, যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আমি রান্না বসাচ্ছি, তারপর সবাই একসাথে বসে খাবো। কোনো রান্না টান্না বসাতে হবে না। তুমি ওকে নাস্তা খেতে দিয়েছো? না হলে আমি দেই, দিয়ে বিদায় করি। আমার কথা শুনে উৎস মাথা নিচু করে আছে। কী সব বলছিস এগুলো? আমি নাস্তা দিয়েছি ওদের, আর এখন রান্না করব, তারপর খেয়ে দেই ওরা যাবে, বুঝলি? তোমার যা মনে হয় তাই করো। আমি ফ্রেশ হতে চলে গেলাম। আম্মু রান্নার আয়োজন করছে। উৎস কিচেন রুমের সামনে চেয়ার নিয়ে বসে আছে। আগেও ও এমনই করতো। আম্মু রান্না করতো আর ও এসে আম্মুর কাছে বসে থাকতো। কিন্তু আগের উৎস এবং আজকের উৎসের মাঝে আজ অনেক তফাৎ। আগের উৎস ছিল শুধুই আমার উৎস, আর আজকের উৎস অন্য কারো স্বামী, অন্য কারো বাবা। আমি ফ্রেশ হয়ে বেরোলে গুঞ্জন দৌড়ে আবার আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে।
মেয়েটা বারবার এভাবে আমাকে এসে এইভাবে জড়িয়ে কেন ধরে? কিছু বলবে না? তাহলে আমি একটু তোমার কাছে থাকি। আচ্ছা থাকো। তুমি আমাকে সাজিয়ে দেবে? সাজতে তোমার ভালো লাগে? তোমার আম্মু খুব ভালো সাজায়, তাই না? গুঞ্জন চুপ করে আছে। আমি তেমন ভালোভাবে সাজাতে পারি না। এসো সাজিয়ে দেই। আমি গুঞ্জনকে সাজিয়ে দিলাম। কিছু খাবে তুমি? খিদে পেয়েছে না? না। কি খাবে বলো, আমি নিয়ে আসি। চকলেট খাবে? দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। না, বকা দেবে চকলেট খেলে। কে বকা দেবে? তোমার আম্মু। গুঞ্জন হঠাৎ করে কান্না করে দেয়। আমি অবাক হয়ে ওকে ধরতে যাই। ও দৌড়ে উৎসর কাছে চলে যায়। উৎসকে জড়িয়ে ধরে ওর কোলে উঠে কাঁদতে থাকে। আমি ভয় পেয়ে যাই ওর কান্না দেখে। দেখো উৎস, আমি ওকে কিচ্ছু করিনি। ও কেন এইভাবে কান্না করছে তাও জানি না। কি হয়েছে মা, কাঁদছো কেন? বাবাকে বলো। গুঞ্জন কেঁদেই যাচ্ছে। আরে আমি ওকে শুধু বলেছি চকলেট এনে দিচ্ছি, দাঁড়াও। ও বলল না, বকা দেবে। তাই আমি ওকে বললাম। কে বকা দেবে? তোমার আম্মু। আর ও কাঁদতে কাঁদতে চলে এলো। বুঝলাম না কি এমন বলেছি আমি ওকে। ও ওর আম্মুর কথা শুনে কান্না করছে। ও ওর আম্মুর কথা মনে পড়েছে বুঝি? তুমিও এইটুকু মেয়েকে এতটাক্ষণ মা ছাড়া করে রেখেছো। যাও, এখনই ওকে ওর আম্মুর কাছে নিয়ে যাও। ওর আম্মু নেই? কি? হ্যাঁ, এই জন্যই ও ওর আম্মুর কথা শুনে কান্না করছে। ওর আম্মু নেই মানে? কোথায় গেছে ওর আম্মু? ওর আম্মু ওকে ফেলে চলে গেছে। উৎস, ভনিতা না করে কথা পরিষ্কার করে বলো, কি হয়েছে ওর আম্মুর? একদিন খালা হুট করে আমাদের বাসায় এসে হাজির। এসেই আমার মাকে ধরে কাঁদতে লাগলেন। সবাই তার কান্নাকাটি দেখে অবাক। কি হয়েছে খালার? পরে খালা আমাদের সবার সামনে মার হাত ধরে বললেন, আমাকে বাঁচা প্লিজ, আমাকে বাঁচা। কি হয়েছে আপা, তুমি এমন করছো কেন? তারপর খালা যা বললেন তা শুনে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। আমার খালার একমাত্র মেয়ে অধরা, ও নাকি 5 মাসের প্রেগনেন্ট, অথচ ও মানসিক ভারসাম্যহীন। কে করেছে ওর এই অবস্থা তাও বলতে পারে না। ডাক্তারের সাথে কথা বলেছে। ডাক্তার বলেছে এই বাচ্চা কোনোভাবে নষ্ট করা যাবে না। নষ্ট করার চেষ্টা করলে মায়েরও ক্ষতি হতে পারে। এখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সমাজে মুখ দেখাবে কি করে? কথাগুলো বলে খালা হাউমাউ করে কাঁদতে লাগলেন। এদিকে মা হুট করে কোনো কথা নেই বার্তা নেই বলে ফেললেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তোমার সম্মান মানে আমাদেরও সম্মান। তুমি এক কাজ করো, অধরাকে একটা শাড়ি পরিয়ে রেডি রাখো। আজ সন্ধ্যায় আমি উৎসর সাথে অধরার বিয়ে দেব। কারো ভুলের শাস্তি ওই নিষ্পাপ বাচ্চাটা কেন পাবে? আমি মাকে বললাম, এসব কি বলছো তুমি? আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। আরও অনেক কিছু বললাম, কিন্তু মা বললেন আমি যদি অধরাকে বিয়ে না করি তাহলে মান সম্মান হারিয়ে খালাও মারা যাবে আর মাও মারা যাবেন। এরপর দায়ী থাকবো আমি। মা সেদিন সারাদিন মুখে এক ফোঁটা পানিও দেননি। খালাকে বলেন আমি রাজি হলেই বিয়ে হবে। এদিকে মা না খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই আমি তোমাকে সেদিন ফিরিয়ে দেই, তোমাকে কিছুই জানাই না, যাতে তুমি আমাকে ভুল বুঝে ভুলে যাও, সামনে আগাও। তার পরের দিন আমি অধরাকে বিয়ে করি। আর তারপরেই মা মুখে খাবার তোলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই বাচ্চার জন্য আমাদের জীবন পাল্টে গেল। বিয়ে করতে হলো আমার অধরাকে। সেই বাচ্চাটাই আর দুনিয়ার আলো দেখলো না। ডেলিভারির সময়ই অধরার বাচ্চাটা গেল। বাচ্চাটা মারা যাবার পর অধরার পাগলামি আরও বেড়ে গেল। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। অধরাকে অনেক ডাক্তার দেখালাম 2 বছরে, কিন্তু কিছুতেই কোনো উন্নতি হচ্ছে না। তারপর এক ডাক্তার বললেন আমাদের যদি একটা বাচ্চা হয় তাহলে হয়তো অধরা আবার ঠিক হয়ে যেতে পারে। কিন্তু না আমি পেরেছি অধরাকে স্ত্রীর মর্যাদা দিতে, আর না পেরেছে ও আমাকে মেনে নিতে। আমাদের সম্পর্কটা যেন একটা কাটা তারের মতো ঝুলছিল। মা আর খালা ভাবলেন আমাদের হয়তো বেবি হচ্ছে না, তাই তারা ভাবলেন একটা বাচ্চা অ্যাডপ্ট করলে ভালো হবে। খুঁজতে লাগলেন তারা একটা বাচ্চা। অনেক খোঁজাখুঁজির পর তারা এক এতিমখানা থেকে নিয়ে আসলেন একটা ফুটফুটে বাচ্চা, যাকে কিনা কেউ ওই এতিমখানার সামনে ফেলে চলে যায়। মা আর খালা বাচ্চাটাকে নিয়ে এলেন, এনে অধরার কোলে দিলেন। অধরা তো বেশ খুশি বাচ্চাটাকে পেয়ে। আমার মা, অধরা আর বাচ্চা একসাথে থাকতে লাগলেন। যদি কোনো ক্ষতি হয়ে যায় অধরার দ্বারা বাচ্চাটার, তাই মাই সারা দিনের পাশাপাশি রাতে ওদের সাথেই থাকতেন। বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে লাগলো।
একদিন মা আমাকে ডেকে বললেন, বাবারে, আমি ভেবেছিলাম অধরার বিয়ে হলে হয়তো সুস্থ হয়ে যাবে, যেহেতু ও তেমন অসুস্থ ছিল না, কিন্তু ওর বাচ্চাটা হারিয়েছে, ও এতটা অসুস্থ হয়ে যাবে বুঝতে পারিনি। আমি তোর জীবনটাকে নষ্ট করে ফেললাম বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। মাকে বোঝালাম আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কিছুদিন পর হঠাৎ অফিসে ফোন আসে, মায়ের ফোন। অধরা নাকি সুস্থ হয়ে গেছে। আমি খুশি হই, বাসায় ফিরি। মা অধরাকে কিছু গহনা আর একটা শাড়ি দিয়ে বলেন এগুলো পরে থাকতে। আর সব কিছু সারাদিনে মা আর খালা এসে অধরাকে খুলে বলেন। বাসায় ফিরে দেখি অধরা সেজে গুজে বসে আছে। যাই হোক, রাতে মা গুঞ্জন মানে আমাদের বাচ্চাটাকে নিজেদের কাছে নিয়ে রাখেন, যাতে আমরা দুজন মন খুলে কথা বলতে পারি। এতদিনে গুঞ্জনও বড় হয়েছে। আমি অধরাকে কিছু বলার আগেই অধরা আমাকে বলে, আমি সব শুনেছি মা এবং খালার কাছ থেকে। আপনি খুব ভালো মানুষ, তাই আমাকে আপনি ওই অবস্থাতেই গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ আপনার কাছে। জানি না এতদিন আমি আপনার সাথে কেমন ব্যবহার করেছি। যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি ওকে বলি, ইটস ওকে, অতীত ভুলে যাও, ভবিষ্যৎ নিয়ে ভাবো। সেদিন আমাদের মাঝে এইটুকুই কথা হয়। আমি ওকে ঘুমিয়ে যেতে বলি, আর ও নিজেও জানায় ও নাকি অসুস্থ, তাই ঘুমিয়ে যায়। ও গুঞ্জনকে আপন করে নেয়। পরের দিন আমি অফিসে চলে যাই। দুপুরে ও আমাকে সারপ্রাইজ দিতে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাসা থেকে খাবার রান্না করে অফিসের উদ্দেশ্য রওনা হয়। কিন্তু একটা গাড়ি এসে অধরা রিস্কাটাকে উল্টে দেয়, আর ঘটনাস্থলেই অধরা মারা যায়। অধরা চলে যায় গুঞ্জনকে আর আমাকে ফেলে চলে যায় এই দুনিয়া ছেড়ে। এরপর থেকে আমি আর আমার মা গুঞ্জনকে নিয়ে জীবন কাটাতে থাকি। কিছুদিন আগে মা মারা যান। আমি যতটা না ভেঙে পড়ি তার চেয়ে বেশি একা হয়ে যায় গুঞ্জন। গুঞ্জন এখন বড় হয়েছে, ও বায়না করতে শিখেছে। ইদানিং খুব বায়না করছে ওর মায়ের কাছে যাবে। সবারই মা আছে, ওর কেন মা নেই? বাসায় কেন ওর বাবা আর ও একা? তাই আমি ওকে তোমার সাথে দেখা করাতে নিয়ে এসেছি। ভেবেছিলাম তুমি হয়তো স্বামী সংসার নিয়ে সুখে আছো। আম্মুকে এসে বলবো তোমায় যেন ফোন দিয়ে একটু এই বাসায় আসতে বলে, কিন্তু আম্মুর কাছে যা শুনলাম তা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কি শুনলে আম্মুর কাছে? শুনলাম তুমি নাকি এখনো বিয়েই করনি। আম্মু বিয়ের কথা বললেই নাকি বলো আমি চলে গেলে তোমাকে কে দেখবে, তাই নাকি একাকী জীবনই কাটিয়ে দিচ্ছ। কই একা, আমার মা আছে তো। কেন করনি বিয়ে? দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ইচ্ছেই করেনি। আমাকে ক্ষমা করে দেয়া যায় না? যদি না করি সারা জীবন ক্ষমা চাইব। উৎস যখন কথা বলা শুরু করেছিল তখন আম্মু গুঞ্জনকে নিয়ে ভেতরের রুমে চলে যায়, যাতে গুঞ্জন কোনো কথাই না শোনে। আর আমি বাজারে থাকাকালীন সময় উৎস আম্মুকে সব খুলে বলে। কিছুক্ষণ পরেই আম্মু গুঞ্জনকে নিয়ে উপস্থিত হয়। গুঞ্জন উৎসর কোলে উঠে বলে, আমি মাকে মা বলে ডাকি। উৎস মাথা নিচু করে আছে। আমি উৎসর কোল থেকে হাত বাড়িয়ে গুঞ্জনকে কোলে নিয়ে বলি, মাকে মা ডাকবে না তো কি ডাকবে শুনি? গুঞ্জন আমার গালে কতগুলো চুমু খায়, আমাকে আদর করতে থাকে। এতদিন মনে হতো আমি আজও আমার আম্মুর ছোট্ট কুহু, কিন্তু আজ গুঞ্জনকে পেয়ে মনে হচ্ছে আমি আর ছোট নই। আজ থেকে আমার অনেক দায়িত্ব। আমি যে এখন একজন মা, গুঞ্জনের মা। উৎস ভুল করেছিল, কষ্ট দিয়েছিল, কিন্তু গুঞ্জন তো নিষ্পাপ। ও কেন সারা জীবন মায়ের আদর থেকে বঞ্চিত হবে? এই মেয়েটার মুখের দিকে চেয়ে উৎসকে একবার ক্ষমা করাই যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো।